সর্বশেষ বিশ্ব সংবাদ। আপনারা বিবিসি শুনছেন ঢাকায় FM 100, রাজশাহীতে 88.8, খুলনায় 88.8। আপনারা যেখানে আছেন বিবিসি আপনার সাথেই আছে। ৪৮ বছর পর আজ থেকে ব্রিটেন এবং ইউরোপীয় জোটের সম্পর্কে আনুষ্ঠানিক বিচ্ছেদ। ব্রিটেনে শনাক্ত করোনা ভাইরাস আটকাতে আজ থেকে বাংলাদেশে বিমান যাত্রীদের উপর কড়াকড়ি। ব্রিটেন থেকে আসা যাত্রীদের সরকার নির্ধারিত স্থানে ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিন। আজকে এ পর্যন্ত প্রায় ১৩ জন যাত্রী আমরা পেয়েছি যুক্তরাজ্য থেকে আসা বিভিন্ন ফ্লাইটে। তাদেরকে সেনাবাহিনী তত্ত্বাবধানে প্রথমে আশকোনা হস্টেলে পাঠানো হয় এবং তারপরে তাদেরকে উত্তরা মেমেন্টো হোটেলে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। অক্সফোর্ডের তৈরি ভ্যাকসিনকে ছাড়পত্র দিয়েছে ভারতের বিশেষজ্ঞ কমিটি। বাংলাদেশে ৯ মাস ধরে বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান, এই ক্ষতি পোষানো কিভাবে সম্ভব? বিশেষ প্রতিবেদন শুনবেন। এসব নিয়ে শুরু হচ্ছে বিবিসি বাংলার আজকের প্রবাহ। রেডিওর পাশাপাশি অনুষ্ঠান আপনারা লাইভ শুনতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটে www.bbcbangla.com-এ। আজকের প্রবাহে আপনাদের স্বাগত জানাচ্ছি শাকিল আনোয়ার। ব্রিটেনে শনাক্ত দ্রুত সংক্রমণ প্রবণ নতুন ধরনের একটি করোনা ভাইরাসকে আটকাতে বাংলাদেশ সরকার অবশেষে কিছু ব্যবস্থা কার্যকর করতে শুরু করেছে। ব্রিটেন থেকে যেসব যাত্রী বাংলাদেশে আসবেন তাদেরকে আজ থেকে সরকারি ব্যবস্থাপনায় বাধ্যতামূলক ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে। এ বিষয়ে বিস্তারিত শুনবেন অনুষ্ঠানের একটু পরেই। তার আগে অন্য প্রসঙ্গ। আজ থেকে আনুষ্ঠানিকভাবে ব্রেক্সিট কার্যকর হয়েছে। তার অর্থ ৪৮ বছর পর আজ ব্রিটেনের সাথে ইউরোপের অভিন্ন বাজারের সম্পর্ক ছিন্ন হয়ে গেল। গতকাল মধ্যরাত থেকে ব্রিটেন ইউরোপীয় ইউনিয়নের নিয়মকানুন বিধিনিষেধের আওতার বাইরে চলে গেছে। তবে দুদিন আগেই দুপক্ষের মধ্যে বাণিজ্য, অভিবাসন, ভ্রমণ সহ বিভিন্ন বিষয়ে চুক্তি হয়েছে। উচ্ছ্বসিত ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন মন্তব্য করেছেন যে ব্রিটেনের হাতে আজ স্বাধীনতা এলো। অন্যদিকে ব্রেক্সিটের চরম বিরোধী স্কটল্যান্ডের মুখ্যমন্ত্রী নিকোলা স্টার্জন বলেছেন, ইউরোপিয়ান ইউনিয়ন যেন বাতি বন্ধ না করে দেয়, কারণ স্কটল্যান্ড আবার ইউরোপে ফিরে আসবে। ব্রিটেন এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে আনুষ্ঠানিক এই বিচ্ছেদের অর্থ ঠিক কী? কীভাবে বদলে গেছে এই সম্পর্ক? এ নিয়ে কথা বলছিলাম সহকর্মী মোয়াজ্জেম হোসেনের সাথে। দেখুন, গতকাল এবং আজকের মধ্যে ব্রিটেন এবং ইউরোপীয় ইউনিয়নের সম্পর্কে যে ফারাক ঘটেছে এটা খুবই বিরাট এবং এর প্রভাব আপনার বাণিজ্য, ইমিগ্রেশন, নিরাপত্তা, শিক্ষা, গবেষণা থেকে শুরু করে এমন কোনো ক্ষেত্র নেই যেখানে পড়বে না। ব্রেক্সিট কিন্তু কার্যকর হয়েছে ২০২০ সালের জানুয়ারির শেষ থেকে, কিন্তু সেদিন থেকে গতকাল পর্যন্ত সবকিছু কিন্তু আগের নিয়মেই চলছিল, কারণ তখনও দুপক্ষের মধ্যে ব্রেক্সিট পরবর্তী সম্পর্ক নিয়ে আলোচনা অব্যাহত ছিল। কাজেই তারা অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে আগের মতোই সবকিছু চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু আজকে থেকে সেই অর্থে ব্রিটেন ইউরোপীয় ইউনিয়নের নিয়মের বাইরে গিয়ে স্বাধীনভাবে চলতে শুরু করলো। খুব মোটা দাগে যদি বলতে হয়, যে দুটি নীতির উপর ভিত্তি করে ইউরোপীয় ইউনিয়ন গড়ে উঠেছে, যে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে মানুষ এবং পণ্যের অবাধ চলাচল, যেখানে সীমান্ত বলে কিছু থাকবে না, ব্রিটেন কিন্তু আজকে থেকে আর তার মধ্যে নেই। অর্থাৎ এখন থেকে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে কেউ যদি ব্রিটেনে এসে স্থায়ীভাবে থাকতে বা কাজ করতে চান, সেটা তারা পারবেন না। আসতে হলে তাদেরকে নতুন যে পয়েন্ট ভিত্তিক ইমিগ্রেশনের নিয়ম, সেটা মেনে আসতে হবে। একইভাবে ব্রিটেনের মানুষও কিন্তু ইউরোপে গিয়ে স্থায়ীভাবে থাকতে বা কাজ করতে পারবেন না। ৯০ দিনের জন্য বড়জোর ভিসা ছাড়া বেড়াতে যেতে পারেন। তো এখন থেকে দুই পক্ষের মধ্যে বাণিজ্য যেটা হবে সেটা হবে নতুন চুক্তির আওতায়। এতদিন পর্যন্ত যে নিরাপত্তা সহযোগিতা ছিল দুপক্ষের মধ্যে, সেটারও অবসান ঘটছে আজকে থেকে। ফলে ব্রিটেনের পুলিশ কিন্তু এখন চাইলেই ইউরোপীয় পুলিশের ডাটাবেজে ঢুকে কোনো অপরাধীর রেকর্ড তাৎক্ষণিকভাবে চেক করতে পারবেন না। সুতরাং ব্রিটেনের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের যে সম্পর্ক, ব্রিটেনের একজন কর্মকর্তার ভাষায় যদি বলতে হয়, ব্রিটেন আজকে থেকে সম্পূর্ণ স্বাধীন একটি রাষ্ট্র, যেখানে ইইউর কোনো হস্তক্ষেপ করার কোনো এখতিয়ার নেই।
মুয়াজ্জেম, এই ব্রেক্সিট ইস্যুতে বছরের পর বছর ধরে আপনি জানেন যে বিতর্ক হচ্ছে এবং মাঝামাঝি মানে আধাআধি হয়ে গেছে ব্রিটেনের মানুষজন এই ইস্যুতে। এক পক্ষ মনে করেন যে কোনোভাবেই ইউরোপ থেকে বেরোনো ঠিক হচ্ছে না, আর এক পক্ষ সবসময় বলে গেছেন, যারা একটু বেশি ছিলেন সংখ্যায় তারা বলছেন যে ইউরোপ থেকে বেরোতেই হবে। তো আজকে তাদের প্রতিক্রিয়া কি এই দুই পক্ষের? দেখুন, আপনি ব্রেক্সিট প্রশ্নে ব্রিটেনে যে ধরনের বিভাজনের কথা বলছিলেন সেই তিক্ততা কিন্তু করোনা ভাইরাস মহামারীর কারণে কিছুটা আড়ালে চলে গিয়েছিল, এটা সত্যি। কিন্তু এই বিভাজন ভেতরে ভেতরে কিন্তু এখনো আছে এবং আজকের প্রতিক্রিয়া সেটাই আবার মনে করিয়ে দিচ্ছে। প্রধানমন্ত্রী বরিস জনসন তিনি তার নতুন বছরের যে প্রতিক্রিয়া দিয়েছেন সেখানে তিনি আশা প্রকাশ করেছেন যে যুক্তরাজ্য তার স্বাধীনতা এখন নিজের হাতে ফিরে পেয়েছে এবং এর ফলে এখন থেকে তারা আগের চেয়ে ভিন্নভাবে এবং ভালোভাবে সবকিছু পরিচালনা করতে পারবেন। তবে যারা ব্রেক্সিটের বিরোধী তারা কিন্তু মোটেই আশাবাদী নন। তারা মনে করেন ব্রেক্সিটের পর ব্রিটেনের অবস্থা আগের চেয়ে আরো খারাপ হবে। স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টার্জন, আপনি জানেন তিনি স্কটল্যান্ডের স্বাধীনতার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনি একটা টুইট করে বলেছেন, ইউরোপ আমাদের জন্য দরজা খোলা রাখো, স্কটল্যান্ড কিন্তু শীঘ্রই ইউতে ফিরে আসবে। সুতরাং বুঝতেই পারছেন প্রতিক্রিয়াটা বেশ মিশ্র। ইউরোপিয়ান ইউনিয়নের কিছু প্রতিক্রিয়া জানা গেছে? দেখুন, এই বিচ্ছেদে যে ইউরোপীয় ইউনিয়ন মোটেই খুশি নয় সেটা তো জানা কথা। 1973 সালে ব্রিটেন ইইউতে যোগ দিয়েছিল। ব্রিটেন ছিল ইইউর দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি, কাজেই এই বিচ্ছেদে তারা ব্যথিত। ব্রাসেলস থেকে বিবিসির ইউরোপ বিষয়ক সংবাদদাতা ক্যাটি অ্যাডলার তিনি বলছেন যে সেখানে সবাই অন্তত এখন স্বস্তির নিঃশ্বাস ফেলছেন এই ভেবে যে গত 4 বছরের বেশি সময় ধরে যে ধরনের তিক্ততা দুই পক্ষের মধ্যে চলছিল সেটার অন্তত অবসান ঘটল। তবে ব্রাসেলসের কর্মকর্তারা মনে করছেন ব্রিটেনের সঙ্গে আলোচনার এখানেই শেষ নয়, আরো বহু গুরুত্বপূর্ণ আলোচনা বহু বিষয়ে সামনের দিনগুলোতে বাকি রয়েছে। ব্রিটেনে শনাক্ত দ্রুত সংক্রমণ প্রবণ নতুন ধরনের একটি করোনা ভাইরাস আটকাতে বাংলাদেশ সরকার অবশেষে কিছু ব্যবস্থা কার্যকর করতে শুরু করেছে। ব্রিটেন থেকে যেসব যাত্রী বাংলাদেশে আসবেন তাদেরকে আজ থেকে সরকারি ব্যবস্থাপনায় বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হবে। সরকারের নির্ধারিত 2টি স্থানে তাদেরকে 14 দিনের কোয়ারেন্টিনে থাকার পর কোভিড পরীক্ষার পরেই শুধু তাদেরকে বাড়ি ফিরতে দেওয়া হবে। নতুন এই করোনা ভাইরাসটি আটকাতে ভারত, পাকিস্তান সহ বহু দেশ বেশ কিছুদিন আগে থেকেই ব্রিটেনের সাথে বিমান যোগাযোগ আপাতত বন্ধ করে দিয়েছে। অনেক বিশেষজ্ঞ একই ধরনের পদক্ষেপের পরামর্শ দিলেও বাংলাদেশের সরকার এখনও তাতে কান দেয়নি। ঢাকা থেকে ফারহানা পারভিন। যুক্তরাজ্যে এই নতুন স্ট্রেইন শনাক্তের পর এক এক করে 50টি দেশ তাদের বিমান যোগাযোগ বন্ধ করে দেয় যুক্তরাজ্যের সাথে। কিন্তু বাংলাদেশ সরকার বিমান চলাচল অব্যাহত রেখেছে। গত সপ্তাহে মন্ত্রিপরিষদের বৈঠকে সিদ্ধান্ত হয় ফ্লাইট বন্ধ নয়, বরং আজ অর্থাৎ 1 জানুয়ারি থেকে যুক্তরাজ্য থেকে যারা আসবেন তাদের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হবে। এয়ারপোর্টে নেওয়া হবে বিশেষ ব্যবস্থা। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক তহিদুল আহসান বলছিলেন কি ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। এয়ারপোর্টে যাত্রীরা আসার পরে যে আমরা হেলথ স্ক্রিনিং করি, হেলথ স্ক্রিনিং করার পরে যাত্রীদেরকে শনাক্ত করা হয় যে সে কোথা থেকে আসছে, এবং যদি আমরা দেখি যে যুক্তরাজ্য থেকে আসছে তাদেরকে অবশ্যই মানে ম্যান্ডেটরি কোয়ারেন্টাইনে পাঠানো হচ্ছে। এছাড়া এয়ারপোর্টে আমাদের কোনো পিসিআর টেস্ট বা কোনো র্যাপিড টেস্টের কোনো ব্যবস্থা নাই। কোয়ারেন্টাইন সেন্টারগুলোতে র্যাপিড টেস্টের, পিসিআর টেস্টের ব্যবস্থা করা হয়েছে। আজকে এ পর্যন্ত প্রায় 13 জন যাত্রী আমরা পেয়েছি যুক্তরাজ্য থেকে আসা বিভিন্ন ফ্লাইটে। তাদেরকে হেলথের মাধ্যমে আর্মি সেনাবাহিনী তত্ত্বাবধানে প্রথমে আশকোনা হস্পিটালে পাঠানো হয় এবং তারপরে তাদেরকে মেমেন্টো হোটেলে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। মিস্টার আহসান বলছিলেন যুক্তরাজ্যের সাথে কূটনৈতিক সম্পর্কের কারণে ফ্লাইট বন্ধ করা হয়নি, তবে সে দেশ থেকে ফেরত আসা যাত্রীদের শতভাগ বাধ্যতামূলক কোয়ারেন্টিনে রাখার ব্যবস্থা করা হয়েছে। সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট বলছে বড়দিন এবং ইংরেজি নতুন বছরকে কেন্দ্র করে অনেকেই বিভিন্ন দেশ ভ্রমণ করেন। তাতে করে ভাইরাসের সংক্রমণ আরও বাড়ার শঙ্কা থেকে যায়। যেসব দেশ ফ্লাইট বন্ধ করেছে তারা এটার একটা ভারসাম্য রক্ষা করার জন্যই করেছে বলছিলেন ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ASM আলমগীর হোসেন। ইউরোপে বা অন্যান্য দেশে যারা ফ্লাইট বন্ধ করেছে আপনারা ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখবেন যে সামনে বড়দিন ছিল বা নববর্ষ ছিল, ওইখানে যে ব্যাপক হারে এক দেশ থেকে আরেক দেশে বা বিভিন্ন শহরে যে ছুটি কাটাতে মানুষ যায়, সেটাও একটা চেক অ্যান্ড ব্যালেন্স করার জন্যই আসলে অনেকে এই ফ্লাইটটা বন্ধ করেছে। আপনি দেখবেন অনেকের এই ফ্লাইটটা 2-3 তারিখে, 5 তারিখে, এক সপ্তাহ পর খুলে যাবে এবং
সেইভাবে শিডিউল করে দেওয়া আছে। করোনা ভাইরাসের নতুন ধরনটি যুক্তরাজ্যে ধরা পড়ে 2020 সালের সেপ্টেম্বর মাসে। এই খবর বিভিন্ন দেশের বিজ্ঞানী এবং গবেষকরা জানতেন। বাংলাদেশের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের কাছেও ছিল সেই তথ্য। তবে তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছিলেন। ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ASM আলমগীর হোসেন বলছেন, যুক্তরাজ্য থেকে যারা ফেরত এসেছে তাদের যদি রিপোর্ট পজিটিভ হয়ে থাকে তাহলে আমরা পরবর্তী পরীক্ষা নিরীক্ষা করেছি, কিন্তু যুক্তরাজ্যে শনাক্ত ভাইরাসের সাথে মিল পায়নি। তবে গবেষণা করার ক্ষেত্রটা যেহেতু খুব সীমিত, তাই এখনই পরিষ্কার করে বলা যাচ্ছে না ইতিমধ্যে ওই স্ট্রেনটা এসেছে কিনা। শনাক্তের ক্ষেত্রে যেটা হয় যে যদি এরকম কোনো যুক্তরাজ্য ফেরত কোনো যাত্রী করোনা পজিটিভ হয় এবং তার ভাইরাসটি পাওয়া যায়, সেটা সিকোয়েন্স করে মিলিয়ে দেখা, সেরকম কিছু করা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত আমরা পাইনি। এবং বাংলাদেশে যেহেতু সিকোয়েন্সিং এর স্কোপে অনেক লিমিটেড, সেটা অনেক কম আকারে সিকোয়েন্স করা হচ্ছে। আসলে যদি আরো ব্যাপক আকারে করা হতো হয়তো আমরা বলতে পারতাম স্পষ্ট করে যে এসেছে কিংবা আসে নাই, কিন্তু এখন এটি স্পষ্ট করে বলা খুব মুশকিল। মন্ত্রিপরিষদের সিদ্ধান্ত অনুযায়ী আজ থেকে যারা যুক্তরাজ্য থেকে আসবেন তারা দিয়াবাড়ি এবং আশকোনা হজ ক্যাম্পে সরকারিভাবে কোয়ারেন্টিনে থাকতে হবে 14 দিন। আর যারা এখানে থাকতে চান না তাদের জন্য হোটেলের ব্যবস্থা করা হয়েছে, সেখানে কোয়ারেন্টিনে থাকতে হবে, তবে সেটা নিজস্ব খরচে। ফারহানা পারভিন। ভারতের ওষুধ নিয়ন্ত্রকের অধীন একটি বিশেষজ্ঞ কমিটি সেদেশে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনিকার তৈরি করোনা ভাইরাস টিকাকে ছাড়পত্র দিয়েছে বলে সেদেশের কয়েকটি সংবাদ মাধ্যম জানাচ্ছে। এ বিষয়ে বিস্তারিত শুনবেন একটু পরে। তার আগে সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ মুয়াজ্জেম হোসেনের কাছে। ব্রিটেনে প্রথম শনাক্ত নতুন ধরনের করোনা ভাইরাসটির উপর গবেষণা নিশ্চিত করছে যে এটি মূল ভাইরাসটির চেয়ে অনেক দ্রুত হারে ছড়াচ্ছে। নতুন ধরনের এই ভাইরাসটি এখন দ্রুতগতিতে যেমন ইংল্যান্ড জুড়ে ছড়িয়ে পড়ছে, তেমনি বিশ্বের বিভিন্ন দেশেও এতে আক্রান্ত রোগী পাওয়া যাচ্ছে। লন্ডনের ইম্পেরিয়াল কলেজের গবেষকরা আরও বলছেন, দ্রুত হারে ছড়ানোর পাশাপাশি নতুন ধরনের এই ভাইরাসটি 20 বছরের কম বয়সীদের সংক্রমিত করছে। তারা বলছেন, মানুষজনকে দ্রুত টিকা দেওয়া এখন অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলে রুশ একটি সামরিক ঘাঁটির কাছে একটি গাড়ি বোমা বিস্ফোরিত হয়েছে। ব্রিটেন ভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, রাকা প্রদেশের তালসামান এলাকায় ওই বিস্ফোরণে বেশ কয়েকজন আহত হয়। আল কায়েদার সঙ্গে সম্পর্কিত জঙ্গি গোষ্ঠী হুররা আল দিন এই হামলার দায় স্বীকার করেছে। এই এলাকায় এই প্রথম রুশ সৈন্যদের হামলার টার্গেট করা হলো। সুদানের অস্থায়ী পররাষ্ট্রমন্ত্রী ওমর ইসমাইল বিবিসিকে বলেছেন, তাঁর দেশের সেনাবাহিনী এখন বদলে গেছে এবং তারা দারফুর অঞ্চলের জনসাধারণকে যথাযথ সুরক্ষা দেবে। মিস্টার ইসমাইল বলেন, আগের সরকারের ভূমিকার কারণে যে দারফুরের মানুষের মনে উদ্বেগ রয়েছে তা তিনি বোঝেন, কিন্তু তিনি বলেন পরিস্থিতি এখন ভিন্ন। 13 বছর পর সুদানের সেনাবাহিনী গতকাল মধ্যরাতে জাতিসংঘ এবং আফ্রিকান ইউনিয়নের শান্তিরক্ষীদের কাছ থেকে দারফুরের নিরাপত্তার দায়িত্ব বুঝে নেয়। নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ চীনের 3টি টেলিকম কোম্পানিকে তাদের তালিকা থেকে অপসারণের প্রক্রিয়া শুরু করেছে। যুক্তরাষ্ট্র মনে করে এই 3টি কোম্পানির সঙ্গে চীনা সেনাবাহিনীর যোগাযোগ রয়েছে। গত নভেম্বর মাসে প্রেসিডেন্ট ট্রাম্প চীনা সেনাবাহিনীর সঙ্গে সম্পর্কিত কোনো কোম্পানিতে আমেরিকানদের বিনিয়োগ নিষিদ্ধ করে আইন জারি করেন। তবে এ ধরনের নিষেধাজ্ঞা মূলত প্রতীকী, কারণ যুক্তরাষ্ট্রে চীনা সরকার নিয়ন্ত্রিত এসব কোম্পানির ব্যবসায়িক তৎপরতা খুবই সামান্য। সিঙ্গাপুর এবং মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের মধ্যে একটি দ্রুতগতিসম্পন্ন রেল যোগাযোগের প্রস্তাবিত প্রকল্প বাতিল করা হয়েছে। 8 বছর আগে প্রথম এই প্রকল্পটি প্রস্তাব করা হয়, কিন্তু 2018 সালে মালয়েশিয়ার অর্থনৈতিক সংকটের পর এটি স্থগিত করা হয়। এটি এখন পুরোপুরি বাতিল করা হলো। এই রেল প্রকল্পটি বাস্তবায়িত হলে কুয়ালালামপুর এবং সিঙ্গাপুরের মধ্যে 350 কিলোমিটার পথ ভ্রমণের সময় লাগত মাত্র 90 মিনিট। এখন গাড়িতে এই পথ যেতে সময় লাগে 4 ঘন্টা। আপনারা শুনছেন বিবিসি বাংলার সন্ধ্যাবেলার অধিবেশন প্রবাহ। ভারতের ওষুধ নিয়ন্ত্রকের অধীন একটি বিশেষজ্ঞ কমিটি সেদেশে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনিকার তৈরি করোনা ভাইরাস টিকাকে ছাড়পত্র দিয়েছে বলে সেদেশের বেশ কয়েকটি সংবাদ মাধ্যম জানাচ্ছে। জরুরি ভিত্তিতে করোনা ভ্যাকসিনের অনুমোদন দেওয়ার জন্য বিশেষজ্ঞ কমিটি আজ বৈঠকে বসেছিল। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স ছাড়াও ভারতের এনডিটিভি বলছে, ওই বৈঠকেই অক্সফোর্ডের টিকাটি ছাড়পত্র পেয়েছে বলে জানা গেছে। চূড়ান্ত অনুমোদনের জন্য এটি এখন ভারতের ওষুধ নিয়ন্ত্রকের দপ্তরে যাবে।
এ নিয়ে বিস্তারিত জানাতে এখন সরাসরি কলকাতা থেকে টেলিফোনে যোগ দিচ্ছেন সংবাদদাতা অমিতাভ ভট্টশালী। অমিতাভ, এই যে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনিকার ভ্যাকসিনটিকে বিশেষজ্ঞ কমিটি ছাড়পত্র দিয়েছে বলে যে সমস্ত খবর বেরিয়েছে, বিস্তারিত কি জানতে পেরেছেন আপনি? দেখুন, ভারতের সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশনের অধীন বিশেষজ্ঞ কমিটির সূত্র উদ্ধৃত করে ভারতের বেশ কয়েকটা সংবাদ মাধ্যম যেটা জানাচ্ছে যে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার যে ভ্যাকসিন কোভিশিল্ড, যেটাকে জরুরি ভিত্তিতে অনুমোদনের জন্য তারা আবেদন জানিয়েছিল সিরাম ইনস্টিটিউট, সেটিকে ছাড়পত্র দেওয়া হয়েছে ইতিমধ্যেই, এবং বিশেষজ্ঞ কমিটির ছাড়পত্র দেওয়ার পরে সেটা এখন ডিসিজিআই অর্থাৎ ড্রাগ কন্ট্রোলার জেনারেলের কাছে যাবে সই করার জন্য। এবং ওই বৈঠকেই যে অক্সফোর্ড ভ্যাকসিনকে ছাড়পত্র দেওয়া হবে তা একরকম নিশ্চিত হওয়া গিয়েছিল আজকেই দিনের বেলা একটু আগের দিকে। আন্তর্জাতিক সংবাদ এজেন্সি রয়টার্স 3টি সূত্র উদ্ধৃত করে দুপুরেই এটা জানিয়েছিল যে কোভিশিল্ড ভ্যাকসিনটাকে ছাড়পত্র দেওয়া হবে, এবং তারা এটাও জানিয়েছিল যে ভারতের যে নিজস্ব ভ্যাকসিন কোভ্যাক্সিন সেটাকেও ছাড়পত্র দেওয়া হতে পারে। রয়টার্স এটাও বলেছিল, কিন্তু এখনো পর্যন্ত শুধুমাত্র অক্সফোর্ড ভ্যাকসিনের ছাড়পত্র পাওয়ার কথাই জানা যাচ্ছে। কিন্তু কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক একটু আগেই যেটা জানাচ্ছে যে বিশেষজ্ঞ কমিটির বৈঠক এখনো শেষ হয়নি এবং চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ভার ড্রাগ কন্ট্রোলার জেনারেল ডক্টর ভিজি সোমানির হাতেই ছেড়ে দিয়েছে স্বাস্থ্য মন্ত্রক। শাকিল, তো সুতরাং এই ভ্যাকসিনটি অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনিকার ভ্যাকসিনটি ছাড়পত্র পাবে এরকম একটা ধারণা তো অনেক আগে থেকেই করা হচ্ছিল, তাই না? হ্যাঁ, ঠিকই। আসলে দুটো ভ্যাকসিনই ছাড়পত্র পাওয়া জরুরি ভিত্তিতে অনুমোদনের দৌড়ে এগিয়েছিল। তার মধ্যে একটি হচ্ছে যেমন এই অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনটি, যেটা সিরাম ইনস্টিটিউট তৈরি করছে। ইতিমধ্যেই তারা বলছে যে 10 কোটি ভ্যাকসিন ইতিমধ্যে এই জানুয়ারির প্রথম সপ্তাহতেই তারা তৈরি করে ফেলতে পারবে আর কি। এবং দ্বিতীয়টি হচ্ছে ভারতের যে নিজস্ব ইন্ডিজেনাস যে ভ্যাকসিন কোভ্যাক্সিন সেটি। আর অন্য যে আরেকটি ভ্যাকসিনও আবেদন করেছে জরুরি ভিত্তিতে ছাড়পত্র পাওয়ার জন্য, ফাইজারের ভ্যাকসিনটি, সেটা নিয়ে কিন্তু খুব একটা এগোয়নি। তার কারণ ফাইজার যে আবেদনটা রেখেছে যে কোনো রকমের ট্রায়াল ছাড়াই তাদের অনুমোদন দেওয়া হোক, সেটা নিয়ে এখনো কিন্তু কোনো সিদ্ধান্ত হয়নি। এবং ফাইজার অমিতাভ, আগামীকাল থেকে ভারতে করোনা ভ্যাকসিন প্রয়োগ নিয়ে একটা ড্রাই রান শুরু হচ্ছে, মানে এটা কেন, সংক্ষেপে যদি বলেন। দেখুন, ইতিমধ্যেই একটা ড্রাই রান বা মহড়া হয়ে গেছে দুদিন ধরে ভারতের চার প্রান্তের 4টি রাজ্যে, এবং কালকে সারা দেশের প্রত্যেকটা রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এই মহড়া চলবে। এবং পরিকাঠামোগত কোনো ত্রুটি বা চ্যালেঞ্জ সামনে আসছে কিনা সেটা দেখে নেওয়া হবে, এবং প্রত্যেকটা রাজ্যের রাজধানীতে অন্তত 3টি করে ভবনে এই মহড়া চালাতে হবে বলে কেন্দ্রীয় সরকার নির্দেশ দিয়েছে। এবং প্রত্যেকটা ভবনে 25 জন করে স্বাস্থ্যকর্মীকে যেন তাদের এই টিকা দেওয়া হচ্ছে এরকম ভাবেই মহড়াটা করা হবে। এবং বিমানের মাধ্যমে পরিবহন, সেখান থেকে এই টিকাকরণ কেন্দ্রগুলিতে নিয়ে যাওয়া, অর্থাৎ অমিতাভ, বিষয়টা হচ্ছে যে সক্ষমতা কতটা আছে সেটার যাচাই হচ্ছে ভ্যাকসিন শুরু হওয়ার আগে। হ্যাঁ, ঠিকই, সেটাই যাচাই করা হবে। এবং ইতিমধ্যেই প্ল্যান তো ইতিমধ্যেই তৈরি করা হয়েছে, এবং যারা ইনভলভ থাকবেন তাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। অমিতাভ আপনাকে ধন্যবাদ। কলকাতা থেকে বলছিলেন অমিতাভ ভট্টশালী। আপনারা বিবিসি বাংলা শুনছেন ঢাকায়, কুমিল্লায়, সিলেটে। আপনারা যেখানে আছেন বিবিসি বাংলা আপনার সাথেই আছে। বাংলাদেশে করোনা মহামারী পরিস্থিতির জের ধরে চলতি 2020 সালের মার্চ থেকে বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। নিয়মিত শিক্ষা কার্যক্রম বন্ধ রাখার পাশাপাশি অনুষ্ঠিত হয়নি পাবলিক পরীক্ষাগুলো। অনলাইনে বা টেলিভিশনে বিকল্প শিক্ষাদানের চেষ্টা হলেও তাতে সাফল্য এসেছে কমই। দেশজুড়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় নিয়মিত ক্লাস পরীক্ষা না হওয়ার কারণে শিক্ষাক্ষেত্রে যে ঘাটতি হয়েছে সেটি কিভাবে পোষানো সম্ভব? শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে সরকার পরিকল্পনা কি করছে? এ নিয়ে এখন একটি বিশেষ প্রতিবেদন পরিবেশন করছেন রাকিব হাসনাত। উত্তরাঞ্চলীয় জেলা দিনাজপুরের একটি সরকারি স্কুলের 4র্থ শ্রেণীর শিক্ষার্থী রুয়াইদা রহমানের মা রুহ আফজা রাজ্জাক বলছেন, প্রায় 9 মাস ধরে স্কুলে যেতে পারছে না তার মেয়ে। ফলে এই শিক্ষাবর্ষের অনেক কিছুর সাথেই পরিচিত না হয়েই তাকে পরবর্তী ক্লাসে উঠতে হচ্ছে। স্কুলের যে একটা সার্বিক পরিবেশ, অনেকগুলো বাচ্চার সঙ্গে সে মেশে, সে অনেক কিছু শেখে,
তার যে লার্নিং প্রসেস, গ্রুপ লার্নিং প্রসেস। তো আমি বাসায় তার টেক্সট বুকগুলো থেকে পড়া দিলেও দেখছি তার আগ্রহটা তেমন নেই, তার মানে আগ্রহের ঘাটতিও তার মধ্যে দেখা দিয়েছে। তারপরে পরীক্ষা নেই, পরীক্ষা হচ্ছে না বলে সে পরীক্ষার সিস্টেম কি সেটাও সে ভুলে গেছে, পড়ার আর অনেকটাই কমে গেছে। আর সবচেয়ে বড় কথা, বিহেভিয়ারও অনেক চেঞ্জ হয়েছে। ক্লাসরুমে সরাসরি শিক্ষকের তত্ত্বাবধানে একযোগে পড়ার মাধ্যমে যে শিক্ষণ প্রক্রিয়া, সেটি না থাকায় 2020 সালে তার যা যা শেখা উচিত ছিল তার অনেকখানি হয়নি বলে মনে করছেন এই অভিভাবক। কিন্তু কবে খুলবে স্কুল, কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশে এ প্রশ্নের উত্তর এখনও কারো জানা নেই। ঢাকায় এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি বলেছেন, সীমিত আকারে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠান খোলার চিন্তা তারা করছেন, কিন্তু সেটি কবে নাগাদ হবে তা নির্ভর করবে করোনা পরিস্থিতি ভালো হওয়ার উপর। অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার কোনো কর্মপরিকল্পনা কিংবা রোডম্যাপ এখনও চূড়ান্তই করতে পারেনি সরকার। আবার পরে স্বাস্থ্যবিধি মেনে খুলে দেয়া গেলে এখন কেন স্বাস্থ্যবিধি মেনে খুলে দেওয়া যাচ্ছে না, এ প্রশ্নের জবাব নেই কারো কাছে। তবে ঢাকায় কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন যে মূলত করোনা ভ্যাকসিন আসার পর পরিস্থিতি দেখেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া যায় কিনা তা পর্যালোচনা করা হবে। তাছাড়া এখন স্কুল খোলার বিষয়ে অভিভাবকদের দিক থেকেও বড় ধরনের অনীহা আছে বলে মনে করছে সরকার। ওদিকে শিক্ষামন্ত্রী যা বলেছেন তাতে শুধুমাত্র দশম ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের শ্রেণীকক্ষে নিয়ে আসার কথা উঠে এসেছে, যারা সামনে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় অংশ নেবে। সীমিত আকারে শ্রেণী কার্যক্রম শুরু, সেটি নিয়ে আমরা ভাবছি 2021 শিক্ষাবর্ষে করোনা পরিস্থিতি কিছুটা অনুকূলে আসা মাত্র আমরা স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে শিক্ষা কার্যক্রম শুরু করার পরিকল্পনা গ্রহণ করেছি। তবে একই সঙ্গে আমাদের অনলাইন কার্যক্রমও অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। 2021 সালের জুন নাগাদ আশা করছি যে এসএসসি বা সমমান পরীক্ষা আমরা হয়তোবা গ্রহণ করতে পারবো। যাদের এই বছরই এসএসসি এবং এইচএসসি পরীক্ষা আছে সামনের বছর 2021 সালে, তারা যেন ক্লাসরুমে ক্লাস করে তারপরে পরীক্ষা দিতে পারে, সেই রকমের একটি আমরা ব্যবস্থা করতে চাই। গত 17 মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ছুটি দফায় দফায় বাড়িয়ে সবশেষ আগামী 16 জানুয়ারি পর্যন্ত করা হয়েছে। যদিও বাংলাদেশে করোনার কারণে এখন আর কোনো কিছুরই কার্যক্রম বন্ধ নেই। রাস্তাঘাট, হাটবাজার, যানবাহনে উপচে পড়া ভিড় মানুষের, এমনকি আগেই খুলে দেয়া মাদ্রাসাগুলোও চলছে। বন্ধ আছে শুধু সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানগুলো। তবে দীর্ঘ ছুটির সময়ে বিকল্প পদ্ধতিতে শিক্ষাদানের যে উদ্যোগ নেওয়া হয়েছিল তাতেও শতভাগ সফলতা আসেনি। গাজীপুরের একটি স্কুলের শিক্ষিকা আকলিমা খাতুন বলছেন, ইন্টারনেটের মাধ্যমে অর্থাৎ বিকল্প পদ্ধতিতে তারা চেষ্টা করেছেন পাঠদান চালিয়ে যাওয়ার, কিন্তু সেটি ছিল অনেকটা জরুরি অবস্থা মোকাবেলার মতোই। পরীক্ষা নিলে আমরা সাধারণত যেটা ক্লাসে মূল্যায়ন করি, সরাসরি খাতা দেখি করি, এটা তো আমার প্রশ্ন ওদের বাড়িতে দিয়ে দিলাম, তারপর খাতাটা নিয়ে আসলাম, মূল্যায়ন করলাম, কিন্তু সত্যিকার হচ্ছে আগের মতো তো সেটা হয় নাই। অনলাইনে নির্দিষ্ট সিলেবাস দিয়ে আমরা পড়া নিচ্ছি, গার্জেনের সাথে কথা হচ্ছে, জুমে ক্লাস হচ্ছে, এই মতো পড়া দিচ্ছি, যোগাযোগ করতেছে। আবার সপ্তাহে একটা দিন বাচ্চারা এসে স্কুলে নিজেদের মতো করে খাতা জমা দিয়ে যাচ্ছে, আশেপাশে যে টিচার আছে উনি দায়িত্ব নিয়ে এটা রাখতেছে। সরকার গত মার্চে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণার পর ঈদ সহ নানা ছুটির কারণে মে মাস থেকে অনলাইনে শিক্ষার্থীদের পড়ানোর কাজ শুরু করেছিল অনেক স্কুল। পরে স্কুল কবে খুলবে তার কোনো নিশ্চয়তা না থাকায় ঢাকার অনেকগুলো স্কুলে অনলাইনে শিক্ষাদান শুরু করলেও ঢাকার বাইরে যেখানে ইন্টারনেট আছে সেখানে রেকর্ড করা ক্লাসগুলোই পেয়েছে আগ্রহী শিক্ষার্থীরা। আকলিমা খাতুন বলছেন, শিক্ষক হিসাবে তার অভিজ্ঞতা বলছে এতে ঠেকার কাজ চলছে, কিন্তু বাস্তবের তুলনায় এটি ছিল খুবই স্বল্প পরিসরের উদ্যোগ। বাস্তবে যেটা হইতো তার কাছে কোলা দিয়ে হইতে হয় না, কারণ হচ্ছে বাস্তবে তো আমরা পরীক্ষা নিতাম বাচ্চাদের, এই যে ক্লাস 4 থেকে যারা 5 উঠবে এরা তো টোটালি প্রশ্নের সাথে পরিচিতই হয় নাই। সৃজনশীল যে প্রশ্ন ওটা তো ওরা দেখতেই পারে নাই, কারণ একটা পরীক্ষা ওদের হয় নাই, প্রথম সাময়িক, দ্বিতীয় সাময়িক, বার্ষিক কোনোটাই ওদের হয় নাই। ফলে 1 বছর গ্যাপ দিয়ে যখন 5 উঠবে তখন ওদের কাছে অনেক বোঝা হয়ে যাবে এটা। যদিও অনলাইনের পাশাপাশি টেলিভিশনে তৃতীয় শ্রেণী থেকে একাদশ শ্রেণী পর্যন্ত বিনামূল্যে পাঠদানের চেষ্টা করা হয়েছে। অনেক স্কুল আবার নিজেদের ফেসবুক বা ইউটিউব চ্যানেলে প্রতিদিনকার ক্লাসগুলো আপলোড করে দিয়েছে। যদিও অনলাইন বা বিকল্প শিক্ষাদান পদ্ধতিতে সারা দেশের শতভাগ শিক্ষার্থীকে আনা যায়নি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নিজেই। ঢাকার একজন অভিভাবক তাহমিনা পলি বলছেন, তার 2 সন্তান স্কুলে পড়ছে।
স্কুলগুলো অনলাইনে চেষ্টা করলেও এবছর জানা উচিত ছিল এমন অনেক কিছু অজানা রেখেই পরবর্তী শ্রেণীতে উঠতে হবে তার সন্তানদের। শুধুমাত্র তো আসলে পড়াশোনা, পরীক্ষা এইসব বিষয়টা থাকে, পাশাপাশি কো কারিকুলার অ্যাক্টিভিটিস থেকে তারা বঞ্চিত ছিল। আর স্বাভাবিক লার্নিং আউটকাম যেটাই বলি, স্বাভাবিকের তুলনায় তারা আসলে আমার মনে হয়েছে আমার 2 বাচ্চাকে পড়াতে যে তারা আসলে অনেক পিছিয়ে আছে। সিলেবাসে তারা কাজ করেছে, কমপ্লিট করেছে, কিন্তু আমি যেটা দেখেছি সেটা হচ্ছে বেছে বেছে কিছু বিষয় তারা আসলে কমপ্লিটটা করেছে, সার্বিকভাবে তারা আসলে টাচ করেনি। যার ফলে যেটা হয়েছে যে প্রত্যেকটা জিনিসের সাথে তো পাঠের সাথে একটা পাঠের সাথে আরেকটা পাঠের লিঙ্ক থাকে, এই লিঙ্কটা আসলে বাচ্চারা ধরতে পারেনি অনেক ক্ষেত্রে। এদিকে ক্লাস পরীক্ষা না হওয়ায় মাধ্যমিক পর্যায়ে একটি সংক্ষিপ্ত পাঠ্যসূচির ভিত্তিতে অ্যাসাইনমেন্ট মূল্যায়ন করে অটো প্রমোশনের সিদ্ধান্ত নিয়েছে সরকার এবং সে কার্যক্রম এখন চলছে। তবে অনলাইনের অপর্যাপ্ত শিক্ষাদান, শিক্ষকদের সাথে সরাসরি মিথস্ক্রিয়া না থাকা, সিলেবাস অনুযায়ী বিষয়ভিত্তিক পাঠ কার্যক্রম পরিপূর্ণ শেষ না হওয়ার জের ধরে প্রথম শ্রেণী থেকে শুরু করে উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সর্বত্রই শিক্ষায় একটি বড় ঘাটতি থেকে যাওয়ার আশঙ্কা করছেন শিক্ষা বিশেষজ্ঞ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সাবেক অধ্যাপক সিদ্দিকুর রহমান। ক্লাসের বিষয়টা পুরোপুরি ভালোভাবে শেষ না করে তাইলে পরবর্তী ক্লাসের বিষয়ে অনেক লেসনই বুঝবে না বুঝে মুখস্থ করতে চাইবে। সব বিষয়ের মধ্যে আগের ক্লাসের বা আগের পাঠের সাথে অনেক পাঠেরই সম্পর্ক থাকে। বলতে গেলে 2020 সালে যেই ক্লাসে আছে ওই ক্লাসে বিষয়গুলি সম্পর্কে যা শেখার কথা শিখলো না, যে যোগ্যতা অর্জন করার কথা করলো না। তো পরবর্তী ক্লাসে গেলে তো এই বিষয়গুলি তার জানা না থাকলে পরবর্তী ক্লাসের অনেক বিষয়বস্তু বা অনেক যোগ্যতাই তার পক্ষে অর্জন করা সম্ভব হবে না। তো এইভাবে এই ছাত্র হয় ড্রপ আউট হবে, না ফেল করতে করতে যাবে। আবার 2020 সালের শিক্ষায় ঘাটতির পাশাপাশি সামনে যোগ হবে 2021 সালের নিয়মিত শিক্ষা কার্যক্রম শুরুর চ্যালেঞ্জ। আরেকজন শিক্ষা বিশেষজ্ঞ অধ্যাপক সৈয়দা তাহমিনা আক্তার বলছেন, ঘাটতি যাতে কম হয় সেজন্য বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে, এটি সত্যি, কিন্তু বাংলাদেশে ইন্টারনেট অবকাঠামো কিংবা নানান কারণে শিক্ষার্থীরাও অনেকে তার সুবিধা নিতে পারেনি। একটা সিলেবাস করা হয় কিসের জন্য? সেই লেভেলের স্টুডেন্টের নিডের কথা চিন্তা করে, হ্যাঁ, এবং সিচুয়েশন অ্যানালিসিস করে ওই বিষয়গুলো সেখানে ঢুকানো হয়েছে, যেটা তাদের নিড, যেটা তাদের বয়সের সঙ্গে সম্পৃক্ত এবং যেটা তাদের ভিত সৃষ্টি করবে উপরের লেভেলে পড়াশোনা বা অধ্যয়নের জন্য বা কোনো কিছু বোঝার জন্য। এইটা তো একটা বড় গ্যাপ সৃষ্টি হচ্ছে। তিনি বলেন, শিক্ষক যদি পূর্ণাঙ্গ কারিকুলাম না বোঝে তাহলে পরেও এই সংকট কাটিয়ে ওঠা কঠিন হতে পারে। কারণ পরিস্থিতি ভালো হলে স্কুল কলেজ খুললে শিক্ষককে আগে বুঝতে হবে যে শিক্ষার্থী আগের বছরে কোন বিষয়গুলো জানার সুযোগ পায়নি। টিচার যদি সমস্ত কারিকুলাম সম্পর্কে জানে, একেবারে ক্লাস 1 থেকে শুরু করে সে যে ক্লাস পর্যন্ত পড়াচ্ছে ওই বিষয়ের, তাহলে কিন্তু সে ইচ্ছা করলে এগুলো পূরণ করতে পারে। আগে এগুলো আলোচনা করে নিবে, করে তারপরে মূল জিনিসটা তাদের সেই ক্লাসে আলোচনা করবে। কিন্তু টিচার যদি কারিকুলামই বোঝে না, আমাদের টিচাররা কারিকুলাম পড়তেই চায় না, শুধুমাত্র বইটা পড়ায় দিয়ে চলে আসে, এক্ষেত্রে কিন্তু অনেক ঘাটতি থাকে শিক্ষার্থীদের, জ্ঞানের ক্ষেত্রে থাকে, দক্ষতার ক্ষেত্রে থাকে, দৃষ্টিভঙ্গি অর্জনের ক্ষেত্রেও থাকে তাদের। তবে এজন্য আগে খুলতে হবে স্কুল কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়। কিন্তু পরিস্থিতি ভালো হলেও শিক্ষায় বিদায়ী বছরের ঘাটতিগুলো কিভাবে পোষানো হবে? এমন প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেছেন, ঘাটতিগুলো নিরূপণের জন্যই শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে এবং তার ভিত্তিতেই তারা সামনে ঘাটতি পুষিয়ে নেওয়ার পরিকল্পনা করবেন। কোথায় এই ঘাটতিগুলো আমাদের বাচ্চাদের ঘটেছে সেটা আমরা কিছুটা বুঝতে পারবো বলে আমরা মনে করছি, এবং সেই অনুযায়ী আমরা কিন্তু 2021 শিক্ষাবর্ষে আমাদের সিলেবাস বলেন, আমাদের কতখানি রেমেডিয়াল ক্লাসেস আমরা নেব, সেই সমস্ত বিষয়গুলো তার উপরেই কিন্তু নির্ভর করবে। এবং শিক্ষার্থীদেরকে যখন আমরা ক্লাসরুমে নিয়ে আসব তখনও কিন্তু আমরা নানান রকম অ্যাসেসমেন্টের মধ্যে দিয়ে তাদেরকে নিয়ে যাব, যেন যে পর্যায়ে আছে সেই পর্যায়ে বা তার আগের পর্যায়ে থেকে যেটুকু শিখে আসবার কথা ছিল তা নিরূপণ করে সেই ঘাটতিগুলো পূরণের জন্য আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব। এমনও হতে পারে কিছু ঘাটতি থাকতে পারে যেগুলো আমরা একটা শিক্ষাবর্ষের মধ্যেই হয়তো পুরোপুরি পূরণ করতে পারবো না, কিন্তু সেক্ষেত্রে আমরা হয়তো একাধিক শিক্ষাবর্ষকে মিলিয়ে আমরা তাদের সব ঘাটতিগুলো পূরণের আমরা চেষ্টা করব। এদিকে বিদায়ী বছরে যে এইচএসসি পরীক্ষা হয়নি, বিশেষ ব্যবস্থায় তার ফল প্রকাশ হবে জানুয়ারির শুরুতে। তবে পিছিয়ে যাবে 2021 সালের এসএসসি এবং এইচএসসি পরীক্ষা। এর মধ্যেই আজ থেকে প্রাথমিক এবং মাধ্যমিক স্কুলের শিক্ষার্থীদের মধ্যে নতুন বছরের বই বিতরণ শুরু হয়েছে। যদিও সেই বই নিয়ে শিক্ষার্থীরা আবার কবে থেকে নিয়মিত স্কুলে যেতে পারবে সেটি এখনও কারো জানা নেই। রাকিব হাসনাত। অধিবেশন শেষ করার আগে
প্রধানাংশগুলো আরেকবার। 48 বছর পর আজ থেকে ব্রিটেন এবং ইউরোপীয় জোটের সম্পর্কে আনুষ্ঠানিক বিচ্ছেদ। আর ব্রিটেনে শনাক্ত করোনা ভাইরাস আটকাতে আজ থেকে বাংলাদেশে বিমান যাত্রীদের ওপর কড়াকড়ি। ব্রিটেন থেকে আসা যাত্রীদের সরকার নির্ধারিত স্থানে 14 দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হবে। এরই সাথে শেষ করছি আজকে প্রবাহ। আমাদের পরবর্তী অধিবেশন আজই বাংলাদেশে রাত 10:30, ভারতে 10টায়। শুনবেন আশা করে। আমি শাকিল আনোয়ার এখনকার মতো এখানেই বিদায় চাইছি।